আচ্ছা, আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করছিলাম। নর্মাল আমাদের যে ইঞ্জিনগুলো ছিল, অর্থাৎ আমরা আহ, যে ইঞ্জিনগুলোতে ওভারহেড ভালভ অ্যাক্টিভিটি মেকানিজম আছে, সেই ইঞ্জিনগুলোতে আমরা ওভারহেড ভালভ অ্যাক্টিভিটি মেকানিজমের যে রকার আর্ম থাকে, রকার আর্মের উপর বেস করে আমরা কি করছিলাম, আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করছিলাম। এখন আমরা রকার আর্মের যে কনসেপ্ট, রকার আর্মের কনসেপ্টের উপর বেস করে আমরা কি করছি না, আমরা আগের দিন পর্যন্ত যে যে ইঞ্জিনগুলো কাজ করেছে, একটা 6 সিলিন্ডারে করেছে, একটা 3 সিলিন্ডারে করেছে, একটা 4 সিলিন্ডারে কাজ করেছে, আমরা এবারে আজকে যেটা করব সেটা হচ্ছে এসওএইচসি। এসওএইচসি পুরো ফর্ম হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, অর্থাৎ আমাদের এখানে ইঞ্জিনের ক্যামশ্যাফটটা সিলিন্ডার হেডের উপর উঠে গেছে। এখানে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট আছে। যদি এই ধরনের ইঞ্জিন পাও, সাধারণত এসওএইচসি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ভালভটার উপরে প্রেস করি না, আমরা এখানেও কিন্তু রকার আর্ম ব্যবহার করি। কিন্তু এখানেও যে রকার আর্ম ব্যবহার করছি, তাহলে নিশ্চয়ই রকার আর্মের টিপের সাথে আমাদের ভালভ টিপের ওখানে ক্লিয়ারেন্স থাকবে, এবং এখানেও সেই একই রকম আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই কন্ডিশনে আমরা কিভাবে ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করব, এই ব্যাপারটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। শুধু আমরা এসওএসসির উপর আলোচনা করব তা নয়, আমরা এসওএসসি এবং ডিওএসসি দুটো নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে এটাকে কাজ করে। তার সাথে সাথে আমরা এই রকারাম কনসেপ্টটা, এখন যে ডিওএসসি বা এখন এসওএসসি ইঞ্জিনের ক্ষেত্রে যে রকারাম কনসেপ্টটাই উঠে গেছে, সরাসরি ক্যাম লোবটা আমার ভালভের উপরে তোমার প্রেস করছে, ডাইরেক্ট ভালভটাকে প্রেস করছে। তাহলে এখানে ভালভ আর এবং রকারাম, এই আমার ক্যাম লোবের মাঝখানে কে থাকবে না, ওখানে একটা থাকছে বাকেট, বাকেট লিফটার বলি আমরা। এই বাকেট ক ধরনের হয়, কি কি বাকেট আছে, এই বিষয়গুলো খাতাতে নোট করবে। আমি যেভাবে যেভাবে দেখাবো, যেভাবে যেভাবে বলবো, এটা কিন্তু কোনো বইতে নেই বা কোথাও নেই। আজকের প্র্যাকটিক্যালটা খুব মন দিয়ে দেখো, ভবিষ্যতে এটা খুব কাজে লাগবে। তারপরে তোমাদের যা যা প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো নেব, কিন্তু তার আগে খাতা পেনটা রেডি রাখো, যেখানে যেখানে যেটা বলবো সেটা কিন্তু নোট করবে। দেখো, এখানে প্রথমে আমরা একটা এসওএসসি ইঞ্জিন নিয়ে আলোচনা করবো। এসওএসসি ইঞ্জিনের আমরা আজকে ট্যাপেট ক্লিয়ারেন্স করব, যেটাতে কিনা আমার এসওএসসি আছে আর সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট আছে, বাট ওখানে কিন্তু রকার আর্ম আছে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্ট অনুযায়ী আজকের ডেটে আমরা যদি ট্যাপেট ক্লিয়ারেন্স করি, তাহলে প্রথমে 6 সিলিন্ডার দিয়ে একটা চেষ্টা করেছি, তারপর 3 সিলিন্ডার, তারপর 4 সিলিন্ডার, আসতেছে কি রুলস আছে, কিভাবে করি, সবটাই আমরা জেনে গেছি। আজকে আমরা এসওএসসি শুরু করব, ডিওএসসি শুরু করব, এসওএসসি উইথ রকার আর্ম, এটার ফার্স্ট আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করব। তো আমি তোমাদেরকে যখন আগের প্র্যাকটিক্যাল করিয়েছিলাম তখন বলেছিলাম যে ইঞ্জিনের একটা ম্যানুফ্যাকচারার একটা গাইডলাইন থাকে বা ওদের একটা রেকমেন্ডেশন থাকে যে আমার ট্যাপেট ক্লিয়ারেন্স কত রাখতে হবে। দেখো তোমরা এখানে এই ছবিতে খুব ভালো করে দেখতে পাচ্ছ, এখানে ভালভ ক্লিয়ারেন্স হট কন্ডিশন আছে, হট অ্যান্ড কোল্ড থাকে, যে ইঞ্জিনের স্পেসিফিকেশন যেভাবে লেখা থাকবে তোমাকে সেই অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে দেখো খুব ভালো করে যদি ফলো করো, এখানে তোমরা দেখতে পাবো এখানে কি লেখা আছে না, ভালভ ক্লিয়ারেন্স এখানে কত আছে। ভালভ ক্লিয়ারেন্স ইন হট কন্ডিশনে ইনটেক এবং এক্সজস্টের কত, ইনটেকে দেওয়া আছে 0.2 mm, এক্সজস্টের ক্ষেত্রে দেখো এক্সজস্টও আছে এখানে 0.2 mm, অর্থাৎ এখানে ইনটেক এবং এক্সজস্ট দুটো ভালভেরই হট কন্ডিশনে সেম থাকবে 0.2 mm। তাহলে এই যে আমাকে রেকমেন্ডেশনটা দিয়ে দিয়েছে, এই রেকমেন্ডেশন অনুযায়ী আমি আগামী সময়ে যখন আমি এটার ট্যাপেট ক্লিয়ারেন্স করব, তখন কিন্তু আমাকে এটা ফিলার গেজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইঞ্জিনের এই কনফিগারেশন যেটা আছে, এখানে ম্যানুয়ালের জায়গায় এরা একদম পরিষ্কার ইঞ্জিনের যে বডিতে এটা ওরা এমবসিং করে দিয়েছে, ওরা এখানে সেট করে দিয়েছে। এবারে এখানে আমাদের যখন আমরা ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স করব, তখন কিন্তু আমাদের একটা রুল মেনটেন করতে হবে। এই রুলটাকে বলা হয় ক্লক রুল। ক্লক, সিএলও সিকে, ক্লক মানে ঘড়ি। ঘড়িতে আমরা 6টা কখন বাজে, 12টা কখন বাজে দেখেছো, দেওয়াল ঘড়ি। দেখো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এটা হচ্ছে রকার আর্ম, এটা রকার আর্ম। এই রকার আর্মটাকে প্রেস করছে কে না, যেহেতু এখানে এসওএইচসি আছে, এখানে ক্যাম শ্যাফট একে প্রেস করবে। কিভাবে না, ক্যাম শ্যাফটের যে ক্যাম লোব, ক্যাম লোবটা যখন এখানে নিচের দিকে আসবে তখন কিন্তু এটা প্রেস কন্ডিশনে আসবে। আমরা ক্যাম লোবের ফাংশন আমরা জানি। এখানে রকার আর্মের দেখো এখানে কি আছে, অ্যাডজাস্টিং নাট বা চেক নাট বা এটাকে লক নাট বলে থাকি। আর এখানে ভালভ সেট স্ক্রু যেটা আছে, সেট স্ক্রু তোমরা আমরা বা অ্যাডজাস্টার বলছি এটাকে, যা খুশি মানে যেভাবে তোমরা এটা ডিকোড করতে পারো। এখন এখানে
কখন এটাকে আমরা মাপবো, মানে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্সটা কখন করব না, ক্যাম শ্যাফটের ক্যাম লোবটা যখন 12 o'clock পজিশনে থাকবে। ছবিতে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য 12 o'clock কন্ডিশন। এখানে দেখো 12 o'clock, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। যে কোনো পরীক্ষাতে কিন্তু এটা প্রশ্ন আসে, তোমরা ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু এই প্রশ্নটা আসবে। এসওএইচসি বা ডিওএইচসি ইঞ্জিনের ক্ষেত্রে যদি রকার আর্ম থাকে এবং সেই রকার আর্মের যদি আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হয়, বা ধরো আমার এসওএইচসি ডিওএইচসি ইঞ্জিনের আমাকে ফিলার গেজ দিয়ে আমাকে ওখানে ব্যাকল্যাশ যেটা বলছি সেই ল্যাশটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু পজিশনটা কি থাকবে, 12 o'clock পজিশন। অর্থাৎ আমরা ঘড়ির কাঁটা 12টা বাজে, দেখো দুটো ছোট কাঁটা বড় কাঁটা এরকম ভাবে হয়ে যায়, এটাকে বলছে 12 o'clock পজিশন। ঠিক আছে, এই পজিশনে কিন্তু আমরা ইঞ্জিনটার কি করব, ট্যাপেট ক্লিয়ারেন্সটাকে চেক করব। অর্থাৎ এই পজিশনে আমাকে সিলিন্ডারটাকে, এই ক্যামশ্যাফটটাকে রাখতে হবে। ক্যাম লোব উপর দিকে এরকম থাকবে, ঠিক আছে, ভার্টিক্যাল থাকবে এটা। আর তোমার এখানে ফিলার গেজটা এই জায়গাটাতে লাগাবো, এবং এই জায়গাতে আমি চেষ্টা করব যে অ্যাডজাস্টিং নাটটাকে সেট করে আমি সেট স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে রকার আর্মের সাথে এই ক্যামশ্যাফটের ক্লিয়ারেন্সটাকে চেক করব। তাহলে এই বিষয়টা, এটাকে বলা হয় 12 o'clock পজিশন। ঠিক আছে, তাহলে এই যে ক্লক রুলের উপর বেস করে আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে থাকি। অ্যাডজাস্ট ইন দ্য পজিশন, দ্যাট ইজ কল্ড দ্য 12 o'clock পজিশন। কিন্তু আমরা কখনোই ডু নট অ্যাডজাস্ট দিস পজিশন, এই পজিশনটা কি বলা হয়, 6 o'clock পজিশন। ঘড়ি নিশ্চয়ই দেওয়াল ঘড়ি সবার বাড়িতেই আছে, দেওয়াল ঘড়িতে তোমরা দেখে থাকবে যে 12টা কখন বাজে, 6টা কখন বাজে। এই পজিশনটাকে বলা হয় 6 o'clock পজিশন। 6টার সময় কিন্তু আমরা অ্যাডজাস্ট করব না। আমরা সহজ ভাষায় যদি মনে রাখার চেষ্টা করি, সকাল 6টায় বা সন্ধ্যে 6টায় আমরা অ্যাডজাস্টমেন্ট করব না। আমরা যখনই ভালভের আমরা ট্যাপেট প্লেস করবো, তখন কটার সময় করব, হয় রাত 12টায় করব, নালে দুপুর 12টায় করব। এইভাবে গল্পের ছলে বিষয়টা যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের কোনো আর সমস্যা হবে না। আমি কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমাদের ক্যাম লোবটা যেন 12 o'clock বা সবসময় ক্যাম লোবটা উপর দিকে থাকে, এই অবস্থাতে কিন্তু আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্সটা করতে হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমি তোমাদেরকে যেটা বললাম, এটাকে একদম খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? তাহলে কিন্তু আগামী দিনে এই ধরনের সমস্যা কোনোদিন আর তোমাদেরকে পড়তে হবে না, যেখানে হচ্ছে কি এরর আসবে বা কিভাবে কি করব, এটা যেন মাথার মধ্যে থাকে। এই যে আমি আজকে কাগজে ড্র করে তোমাদেরকে এটা দেখালাম, এটা কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখবে। এবারে চলো আমরা একদম ডাইরেক্ট ইঞ্জিনে চলে আসছি। ইঞ্জিনে দেখতে পাচ্ছ এখানে আমরা ট্যাপেট কভারটা খুলে ফেলেছি। আমাদের এখানে আমরা ভালভগুলো দেখতে পাচ্ছ, এসওএইচসি সিঙ্গেল ওভারের ক্যামশ্যাফট আছে। আমরা এখানে দেখো রকার আর্মগুলো আছে, রকার আর্মে এখানে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, আমরা সেখানে সেট করব। এবারে এখানে আমাকে সেই একই রকম পদ্ধতি একটা ফিলার গেজ দিতে হবে। ফিলার গেজ নিয়ে আমরা দেখবো, এখানে আমাদের রেকমেন্ডেড বলা আছে অলরেডি। এই ইঞ্জিনটার ক্ষেত্রে আমরা কত দেখেছিলাম, এই ইঞ্জিনটার ক্ষেত্রে 0.2 ইনটেক এবং 0.2 mm এক্সজস্টের ক্ষেত্রে দুটোই সেম আছে এবং হট কন্ডিশন, অর্থাৎ ইঞ্জিনটা গরম অবস্থাতে আমাদের এটা চেক করে দেখে নিতে হবে। আমি ফিলার গেজটা নিয়েছি, দেখো 0.203 mm। দেখো এখানে যে ক্যাম যে লোবটা আছে সেটা দেখো 12 o'clock কন্ডিশন আছে, উপর দিকে আছে। আমি এবারে কি হচ্ছে, ফিলার গেজটা ঢোকাচ্ছি। এবারে ঢুকিয়ে টাইট বা লুজ এই ব্যাপারটা বলা আছে, খুব টাইট হবে না, খুব লুজ হবে না। এবার ফিলার গেজটা ঢোকানো অবস্থাতে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি এখানে স্ক্রুড্রাইভার নিয়েছি, ফ্ল্যাট হেডের স্ক্রুড্রাইভার আমার জানা আছে। আমি এখানে এবারে এই তোমার চেক নাটটা বা আমার যে লক নাট সেটা খুলতে হবে। বাঁ দিকে আমার এখানে একটা রেঞ্জ লাগানো আছে, এটা ফ্লাইহুইলটা ঘোরানো যাবে। তো বাকি অ্যাডজাস্টমেন্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে হবে। আলটিমেটলি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ক্যাম লোবটা যেন সবসময় 12 o'clock পজিশনে থাকে। আবার বলছি 12 o'clock পজিশনে থাকতে হবে। বাকি জিনিসটা তো সেম আমরা জানি, টু লুজ বা টু টাইট হবে না। ফিলার গেজটা ঢুকিয়ে রাখা অবস্থাতে আমাকে সেট স্ক্রুটা সেট করতে হবে। এভরিথিংস ওকে, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু শুধু মাথায় রাখতে হবে যে আমাদের ক্যাম যে লোবটা আছে সেটা যেন 12 o'clock কন্ডিশনে থাকে, কখনো যেন সেটা 6 o'clock কন্ডিশনে না থাকে। এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের বাকি পদ্ধতি দেখো, এখানে ফ্লাইহুইলটাকে ঘোরাতে হবে ক্লকওয়াইজ। এদিকে ফ্রন্ট দিক থেকে নিচ্ছি, তারপরে আমরা ক্লকওয়াইজ ঘোরাবো, ঘুরি প্রত্যেকটা ভালভের আমরা এখানে ক্লিয়ারেন্স চেক করে নেবো পরপর। কিন্তু যখনই যেটা করবো, দেখো এখানে এটা যখন করছি, অ্যাডজাস্ট করছি, তখন ক্যাম লোবটা কোথায় আছে, তো উপর দিকে আছে। সেট স্ক্রুটা আমরা কিভাবে সেট করছি দেখতে পাচ্ছ। লকনাটটাকে খুলে রেখেছি, তারপর বাকি যা ছিল আমরা নর্মালি যেভাবে রকার আর্ম ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট করে এসেছি একই রকমই হবে। শুধু এখানে
পরিবর্তন কি হচ্ছে না, এখানে ক্যাম শ্যাফট যেহেতু উপরে আছে, ক্যাম লোবটা ডাইরেক্টলি আমার রকার আর্মের উপর প্রেস করছে, তার জন্য আমরা এখানে কি করছি না, ক্যাম লোবটাকে সবসময় আমাদের কি করে রাখতে হবে, 12 o'clock কন্ডিশনে রাখতে হবে, রাখলেই আমরা এখানে প্র্যাকটিক্যালটাকে কমপ্লিট করতে পারবো। তাহলে এই যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি আশা করব তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি এরপরে যে জায়গাটা চলে আসবো, যে আমাদের বাকেট লিফটার যেটা আছে, অর্থাৎ আমি এবারে সরাসরি ডিও এসসি বা এসওএসসি ইঞ্জিনের অ্যাডভান্স ফরমেশনে চলে আসবো, যেখানে রকার আর্মটাই থাকছে না, ডাইরেক্টলি ক্যাম লোব ভালভটাকে প্রেস করছে, এখানে রকার আর্মে কোনো ব্যাপারই নেই। তাহলে এবারে এই যে ক্যাম লোব ডাইরেক্টলি ভালভ টিপকে তো প্রেস করতে পারে না, ওখানে একটা কভার লাগানো থাকে, যেটাকে বলা হয় বাকেট লিফটার। এটার নাম হচ্ছে বাকেট লিফটার। কি নাম? বাকেট লিফটার, BUCKET, বাকেট লিফটার, LIFTER, বাকেট লিফটার। তাহলে এখানে কি হচ্ছে না, সরাসরি ক্যাম লোবটা ভালভকে প্রেস করছে, ডাইরেক্ট ভালভ টিপের উপরে যাতে ও আঘাত না করতে পারে, তার জন্য কি করছে, ওখানে একটা বাকেট লিফটার বলে জিনিস দিচ্ছে, সেই বাকেট লিফটার এবং ক্যাম লোবের মাঝখানে ক্লিয়ারেন্সটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় ভালভ ল্যাশ, অ্যাডজাস্টিং ভালভ ল্যাশ। এই প্র্যাকটিক্যালটা আলাদা করে তোমরা নাম লিখে রাখতে পারো, এটাকে বলা হয় অ্যাডজাস্টিং ভালভ ল্যাশ উইথ বাকেট লিফটার, অ্যাডজাস্টিং ভালভ ল্যাশ উইথ বাকেট লিফটার। তাহলে আমরা দেখে নিই এই বাকেট লিফটার ক ধরনের আছে। বেসিক্যালি আমরা এখানে 3 ধরনের বাকেট লিফটার ইউজ করব। আমি আমাদের প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে তোমাদের খাতায় নোট করার জন্য বলে দিচ্ছি, এখানে 3 ধরনের বাকেট লিফটার আমরা ইউজ করি। একটা হচ্ছে সলিড বাকেট লিফটার, একটা সলিড উইথ সিম বাকেট লিফটার, আর একটা হচ্ছে হাইড্রোলিক বাকেট লিফটার। 3টে বাকেট লিফটার, একটা হচ্ছে হাইড্রোলিক, একটা হচ্ছে সলিড, একটা সলিড উইথ সিম, এখানে সিম লাগানো আছে। সবচেয়ে কমন যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে সলিড উইথ সিম আর হাইড্রোলিক। এই দুটো তোমরা মানে একদম ম্যাক্সিমাম গাড়ি দেখতে হবে। হাইড্রোলিক গাড়ি কোনগুলো থাকে, যেগুলো একটু দামি গাড়ি হয়, একটু টয়োটা ফয়োটা ওই ধরনের একটু বড় সুপার এসইউভি যে গাড়িগুলো থাকে, সেগুলোতে আমরা হাইড্রোলিক ব্যবহার করে থাকি। নর্মাল যে ডিওএসসি গাড়ি যেগুলো আছে, সেখানে আমরা সলিড বাকেট লিফটার উইথ সিম, সলিড উইথ সিম বাকেট লিফটার আমরা ব্যবহার করে থাকি। আর সলিডও অনেক জায়গায় ব্যবহার করে। তো আমি 3টে টাইপ তোমাদেরকে বলে দিলাম, খাতায় নোট করে রাখো, এগুলো বইতে নেই। আমি এখনই তোমাদেরকে এটা দেখিয়ে দেবো কিভাবে এটা প্র্যাকটিক্যালি টেস্ট করতে হবে। তো খাতায় আরো আমি কিছু যখন বলবো একটু নোটিং করবে, আমি ওই জন্যই খাতা রাখতে বলেছি। দেখো এখানে বিষয়টা খুব ভালো করে দেখো, এটা হচ্ছে একটা বাকেট লিফটার। এই বাকেট লিফটারটা তোমরা দেখতে পাচ্ছ। এই বাকেট লিফটারটা কিভাবে ঢাকা দেওয়া হবে, দেখো এখানে আমি একটা বাকেট লিফটার তুলছি, দেখো ভালভের ওখানে উপরটায় যে ভালভ যে কভারটা স্প্রিং উপর আছে, এই টোটালটাকে হোল্ড কভার করছে কে না, এই বাকেট লিফটার। এই বাকেট লিফটার লাগিয়ে দিলাম। এইবারে আমি এই যে ক্যাম্পশ্যাফট আছে, এখানে ডিওএসসি দেখতে পাচ্ছি, ওইদিকে একটা ক্যাম্পশ্যাফট, এদিকে একটা লাগানো হবে। দেখো ক্যাম্পশ্যাফটের ওখানে বাকেট লিফটারটা। এবার কি হচ্ছে না, আমি ধরো 12 o'clock পজিশন 12 o'clock আছে, তাহলে এই মাঝখানে এই গ্যাপটাতে আমাকে দেখতে হবে যে ক্লিয়ারেন্স কত আছে। এখানে সেই ফিলার গেজ লাগাবো, ফিলার গেজ লাগিয়ে আমরা ওখানে অ্যাডজাস্ট করবো কোথায় কতটা আছে। কিন্তু এইখানে কিন্তু কোনো সেট স্ক্রু বা চেক নাট নেই, তাহলে এখানে কত গ্যাপ থাকবে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবো না, এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য কি কি পদ্ধতি আছে আমি সেটা তোমাদেরকে দেখাবো। আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পারছো যে কোনটাকে বাকেট লিফটার বলছি। বাকেট লিফটারের কি কাজ না, বাকেট লিফটার হচ্ছে এইখানে যেহেতু ভালভটার উপরে সরাসরি আমরা ক্যাম লোবটা দিয়ে প্রেস করব, তাই ক্যাম লোব এবং ভালভের টিপের মাঝখানে আমরা এই বাকেট লিফটারটাকে প্রেস করছি, এবং এদের দুজনের মধ্যে যে ক্লিয়ারেন্সটাকে, এটাকে বলা হচ্ছে ভালভ ল্যাশ, এবং এটাকেই অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। আমরা অলরেডি 3 ধরনের বাকেট লিফটার দেখে নিয়েছি। 3 ধরনের বাকেট লিফটার কি কি আছে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। এবারে আমরা সেই 3টে টাইপ আমরা এখানে দেখবো কি কি আছে। তাহলে আমি প্রথমে যেটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে হাইড্রোলিক বাকেট লিফটার। এর ভেতর কি আছে না, হাইড্রোলিক অয়েল দেওয়া আছে, যদি একটু প্রেস করি ওখান দিয়ে একটা তেল বেরিয়ে আসবে, দেখো এই ফুটো আছে, ওখান দিয়ে তেলটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল লিফটার, হাইড্রোলিক বাকেট লিফটার। হাইড্রোলিক বাকেট, দেখো এই যে প্রেস করছি অয়েল বেরিয়ে আসছে, এটা হচ্ছে হাইড্রোলিক বাকেট লিফটার। এখানে লুব্রিকেটিং অয়েল বা একটা কম্প্রেসিবল অয়েল এখানে দেওয়া থাকে। এটা একদম ওইভাবেই ফিটিং করে আসে, খারাপ হয়ে গেলে ওটাকে রিপ্লেস করে দিতে হবে। ওর মধ্যে যে আমি অয়েলটাকে আলাদা করে ঢোকানোর কোনো জায়গা এরকম কিছু নেই, ওটা টোটালি রিপ্লেসেবল। এরপর আছে সলিড। সলিড টাইপ দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সলিড, এইভাবে ঢাকা দেওয়া আছে। এই সলিড এখানে ভেতর দিয়ে এরকম ভাবে ঢাকনার মতো ওপরটা লাগিয়ে দেওয়া হবে, সলিড এইভাবে থাকবে। এর কোনোভাবে তুমি আলাদা করে এর কোনো যে অয়েল বা আদার্স কিছু এখানে কিছুই নেই, এটা সলিড।
আর সলিড উইথ সিম এটা সবচেয়ে কমন, এটা খুব বেশি আমরা ইউজ করে থাকি। এটার ক্ষেত্রে কি হয় না, এর উপরে একটা দেখো একটা জাস্ট 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েনের মতো একটা জিনিস দেওয়া আছে, এটা ম্যাগনেট লিফটার দিয়ে আমরা এটাকে চেপে ধরলে এটা লিফট হয়ে যাবে, এরকম লিফট হয়ে গেছে, ম্যাগনেটিক লিফটার দিয়ে চিপ করছি। এখানে কি হচ্ছে না, আমি ওই যে ভালভ ল্যাশটা অ্যাডজাস্টমেন্টের জন্য এই সিমটার আমরা পরিবর্তন করতে পারি, এটা সুবিধা আছে। দরকার পড়লে আমরা সিমটাকে এখানে গ্রাইন্ডিংও করতে পারি যদি আমাদের লিফটিং এর প্রয়োজন হয়। ঠিক আছে, এটাকে ধরো তুমি গ্রাইন্ডিং করতে পারবে বা এটাকে রিপ্লেস করে থাকি। নর্মালি আমরা এই দিকটা সারফেস ফিনিশিং করে থাকি। তো তিনটে টাইপ নিশ্চয়ই দেখতে পেলে। এবারে আমরা চলে আসবো এখানে কিছু স্পেসিফিকেশন দেখতে। আমি তোমাদেরকে যেমন ওখানে ইঞ্জিনের ক্ষেত্রে দেখালাম যে ওখানে লেখা ছিল কত হবে, এখানেও দেখো ডেসক্রিপশনে কি দেওয়া আছে, পার্টিকুলার ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক ভালভের ক্ষেত্রে দেওয়া আছে একটা মেজারমেন্ট করে দেওয়া আছে, এক্সজস্ট ভালভের ক্ষেত্রে একটা মেজারমেন্ট করে দেওয়া আছে। সেই ইনটেক এক্সজস্ট মেজারমেন্টের উপরে আমাকে সেই মতন করে ওখানে ব্যাকলেসটাকে অ্যাডজাস্ট করতে, কিভাবে অ্যাডজাস্ট করবো পরে বলছি। কিন্তু আরেকটা তোমাদেরকে ইঞ্জিনের আমরা কপি দেখাচ্ছি, যেখানে দেখো তুমি দেখতে পাবে ইনটেক ভালভ ল্যাসের কাছে দেখো লেখা আছে হাইড্রোলিক, এক্সজস্ট ভালভ ল্যাসের কাছে লেখা আছে হাইড্রোলিক। অর্থাৎ এটার মানেটা কি, একটাতে দেখছিলাম আমার লেখা ছিল কি না ওখানে কত থাকবে, অর্থাৎ এর আগে আমরা যেভাবে করে এসেছি সেভাবে কত তোমার এখানে ক্লিয়ারেন্স রাখতে হবে, ট্যাপের ক্লিয়ারেন্সটা, সেটা আমরা ওখানে বলে দেওয়া ছিল। সেই মতন করে আমরা ক্লিয়ার গেজ দিয়ে আমরা ওখানে অ্যাডজাস্ট করছিলাম। এখানেও যেটা আমরা দেখছি এখানে যে বাকেট লিফটার যেখানে ইউজ করছে সেখানেও কিন্তু বলে দেওয়া আছে ইনটেক এত থাকবে এক্সজস্টারে। কিন্তু যেখানে হাইড্রোলিক ইউজ করা আছে সেখানে কিন্তু কোনো রকম কোনো এখানে বলে দেওয়া নেই যে কত এর মধ্যে ভালভ ল্যাস থাকবে। কারণ কি, হাইড্রোলিকটা হচ্ছে অটো অ্যাডজাস্টেবল। হাইড্রোলিক যে আমার বাকেট লিফটার, এই হাইড্রোলিক বাকেট লিফটারের ক্ষেত্রে আমাদের মেনটেন্যান্সের কোনো দরকার নেই। অর্থাৎ এখানে আমাদেরকে ব্যাকলেস বা ট্যাপেট ক্লিয়ারেন্স আমাদের অ্যাডজাস্ট করতে হবে না। কিন্তু ট্যাপেট নেই, ট্যাপেট ক্লিয়ারেন্সের গল্প নেই, রকারাম থাকলে এটা আমরা বলে থাকি। এখানে যে ওয়ার্ডটা ইউজ করা সেটাকে বলা হয় ভালভ ল্যাস। এখানে আমাদের ভালভ ল্যাস অ্যাডজাস্ট করবার কোনো প্রয়োজন হবে না, কারণ কি ওটা হাইড্রোলিক অপারেটেড, ও নিজের মতন করে যেভাবে প্রেসার পড়বে কমা বাড়া অ্যাডজাস্টমেন্টটা অটো অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তার জন্য দেখো এখানে ওই ডেসক্রিপশনের জায়গায় কি লেখা আছে, ইনটেক ভালভ ল্যাস হাইড্রোলিক লেখা আছে, এক্সজস্ট ভালভ ল্যাস হাইড্রোলিক লেখা আছে। কিন্তু অন্য একটা ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম না, ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে ভালভ ল্যাসটা কত রাখতে হবে। আমরা জানি যে ইনটেক এবং এক্সজস্টের ক্ষেত্রে আমরা দুটো ডিফারেন্ট আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে হাইড্রোলিক বাকেট লিফটারের ক্ষেত্রে কেবলমাত্র এটার ক্ষেত্রে কোনো রকম ভালভ ল্যাস আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে না। মনে থাকবে বিষয়টা। তাহলে এবারে চলো আমরা প্র্যাকটিক্যালের দিকে যাই, দেখি এবারে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল করব। না আমাদের যেভাবে ভালভ ল্যাস করতে বলা আছে, হাইড্রোলিক বাদ দিয়ে বাকি যে আমার রইলো দুটো বাকেট, একটা হচ্ছে আমার সলিড বাকেট আর একটা সলিড উইথ সিম। এই দুটো বাকেট যেটা আছে সেই বাকেট লিফটারটাকে আমাকে ক্যাম্প লোবের সাথে অ্যাডজাস্ট করতে গেলে যে রেকমেন্ডেশন বা ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে বা ম্যানুয়ালে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাকে ফিলার গেজটাকে নিতে হবে। ফিলার গেজের ব্লেড কীভাবে আমরা সিলেকশন করি আমরা এর আগেও প্র্যাকটিক্যালে দেখেছি এই ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। সিমিলার থিং এখানে ভালভ ল্যাস অ্যাডজাস্টমেন্ট যখন করব আমরা ওই একই রকম পদ্ধতিতে যেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই অনুযায়ী ব্লেডটাকে সিলেকশন করে নিয়ে আসবো। এবারে আমরা চলে আসি আমাদের ইঞ্জিনে দেখতে পাচ্ছি এখানে ভালভ গুলো ওপেন রাখা আছে। এবার আমাকে তাহলে বাকেট লিফটারটা লাগাতে হবে। আমি এখানে বাকেট লিফটার লাগাবো, তারপরে আমি ক্যাম্প শ্যাফটটাকে আমি এখানে সেট করব। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা হচ্ছে, তারপর একদম একটা লাইভ ইঞ্জিনে কিভাবে কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এখানে ইঞ্জিনটা আমি খুলে রেখেছি, এখানে প্র্যাকটিক্যালি তোমাদের বোঝানোর জন্য দেখো একটা বাকেট লিফটার আমি ওখানে লাগালাম। এবার আমি ক্যাম্প শ্যাফটটাকে উপরে প্লেস করছি, ওর যে নির্দিষ্ট জায়গা আছে প্লেস করে দেওয়ার পর আমাকে কি বলা আছে না, এখানে 12 o'clock পজিশনে রাখতে হবে। 12 o'clock পজিশনে আমি রাখলাম, ডান দিকে আমি একদম এন্ডে দেখো ওখানে বাকেট লিফটারটাকে প্লেস করেছি। তাহলে আমি ওইটাকে অ্যাডজাস্ট করবার জন্য এবার যে পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিতে অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছ এখানে এবারে ফিলার গেজ দিয়ে ঢুকে অ্যাডজাস্ট করব। এবারে এখানে যদি আমার টাইট হয় বা লুজ হয় এই জায়গায় আমি কি করতে পারি, আমার এখানে বাকেট যেটা আছে আমাকে দুটো টাইপের বাকেট, হাইড্রোলিকের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। তাহলে অ্যাডজাস্টমেন্ট কার করতে হবে না, আমাকে আইদার সলিডের করতে হবে বা সলিড উইথ সিম, সলিড বাকেট বা সলিড উইথ সিম বাকেটের ক্ষেত্রে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে অ্যাডজাস্টমেন্ট পদ্ধতি কি আছে না, যদি আমার সলিড বাকেট লিফটার হয় সেক্ষেত্রে সলিড বাকেট লিফটারের আমাকে ওখানে গ্রাইন্ডিং করতে হবে। তাকে গ্রাইন্ডিং করবো না, সলিড বাকেট লিফটার হলে ভালভের টিপটাকে গ্রাইন্ডিং করতে হবে। ভালভের টিপ গ্রাইন্ডিং করার জন্য আমাদের কি করতে হবে না, ওখান থেকে এই যে ক্যাম্পসারটাকে সরি ওখানে স্প্রিংটাকে খালি আমি খুলে নেবো, খুলে আমি বাকেট লিফটারটা এই ভালভটাকে গ্রাইন্ডিং করবো, তারপর আমি ওখানে আবার অ্যাডজাস্ট করবো। ভালভ টিপটাকে আমাকে গ্রাইন্ডিং করতে হবে। ঠিক আছে, এখানে এরা রেকমেন্ডেশন অনুযায়ী কত আছে সেই হিসাবে তোমাকে প্র্যাকটিক্যালটা দেখানো হচ্ছে, তুমি দেখতে থাকতে পারো, তার সাথে আমার কথাগুলো শোনো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। আমি এখানে যেটা বলতে চাইছি যে আমার হাইড্রোলিকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
হাইড্রোলিকটা নিজে নিজে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, কিন্তু বাকি যে দুটো বাকেট লিফটার আছে, অর্থাৎ যেটা সলিড আর একটা আছে সলিড উইথ সিম, এদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, অ্যাজ পার রেকমেন্ডেশন আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এখানে যে ভালভলেস অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করব না, আমাকে যে টাইপ থাকবে সেই টাইপের উপর বেস করে আমাকে করতে হবে। এখন আমি এখানে যে ক্লিয়ারেন্সটা আছে, অর্থাৎ ভালভ টিপের সাথে যে এখানে আমাকে ভালভলেসের যে ক্লিয়ারেন্সটা করতে হবে, সেই ক্লিয়ারেন্সটা এখানে আমরা প্রথমে যেটা ইউজ করছিলাম এটা হচ্ছে কি সলিড উইথ সিম টাইপ বাকেট লিফটার। এখন এখানে এই সিমটাকে আমরা রিপ্লেস করতে পারি, বা এই সিমটাকে আমরা গ্রাইন্ডিং করতে পারি সারফেস গ্রাইন্ডার দিয়ে। এখানে আমরা সারফেস গ্রাইন্ডার ইউজ করবো, উল্টো দিকটা করবো না, যেদিকে ট্যাপেট লাগানো হচ্ছে সেদিকটা আমরা করবো না, যেদিকটা আমাদের ট্যাপেট নেই সেদিকটাতে আমরা কি করবো না, এখানে আমরা গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করে এটাকে প্রয়োজন মতো পজিশন করব, কোনটা পাতলা হয়ে গেছে বা মোটা হয়ে গেছে, বা যদি এটাকে রিপ্লেস করতে তাহলে পরিষ্কার আমরা এখানে কয়েনটাকে রিপ্লেস করে দেবো বা সিমটাকে রিপ্লেস করবো। এটা কি সিম আছে, সিমটার উপরে বেস করে আমার করলে এটা হয়ে যাবে। কিন্তু যদি সলিড হয়, সলিডের ক্ষেত্রে আমি আগেই বললাম, ধরো এটা হচ্ছে সলিড আছে, তাহলে সলিডের ক্ষেত্রে আমরা এটাকে তো গ্রাইন্ডিং করে আমার তো লাভ হবে না। আয়দার কি করতে পারেন, পাতলা হয়ে গেছে তাহলে এটা এদিক ওদিক রিপ্লেস করা যেতে পারে, মানে এই ভালটা পাতলা আছে এটাতে মোটা আছে, এইভাবে তুমি এটাকে রিপ্লেস করতে পারো। বা তোমাকে করতে হবে কি না, আমার যে ভালভ যে টিপটা আছে, ভালভের টিপটাকে আমাকে গ্রাইন্ডিং করতে হবে। ভালভের টিপ গ্রাইন্ডিং করবার কি পদ্ধতি আছে না, ভালভের টিপ গ্রাইন্ডিং করতে গেলে ভালভটাকে খুলতে হবে। ভালভ আমি এখানে খুলবো না, অর্থাৎ ভালভ সিট থেকে ভালভটাকে না খুলে আমি কি করবো না, এই দেখো আমি স্প্রিংটাকে খুলে দিচ্ছি, তাহলে লক যে গ্রুপটা আছে সেই গ্রুপ স্প্রিং রিটার্নের লক গ্রুপ থেকে আমি স্প্রিংটাকে খুলে নিচ্ছি। এবার হেডটাতে আমি এখানে গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করে আবার এবার বাকি লিফটারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে দেখবো। তাহলে বুঝতে পারছি পুরো ব্যাপারটা কি হচ্ছে না। এই যে পদ্ধতি তোমরা দেখলে, এই পদ্ধতিটা তোমাদেরকে আগামী দিনে প্র্যাকটিক্যালি করতে হবে। কি আছে না, ভালভটার যে ল্যাস, এই ভালভ ল্যাসটা অ্যাডজাস্টমেন্ট হবে কার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হবে না, যদি আমার এখানে সলিড বা সলিড উইথ সিম লাগানো থাকে তবেই হবে। দেখো এখানে সমস্যাটা কোথায়, যদি সলিড বাকেট লাগাই তাহলে কিন্তু দেখো ভালভ টিপ গ্রাইন্ডিং করতে হবে, সরু মোটা ইন্টারচেঞ্জ করতে হবে, এটা অনেক ঝামেলা থাকে। ওই জন্য ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারাররা কি করছে না, সলিড বাকেট দিচ্ছে, সলিড উইথ সিম দিচ্ছে, অর্থাৎ যেখানে একটা গোল চাকতির মতো একটা সিম লাগানো আছে, কয়েনের মতো লাগানো আছে, চট করে যেটাকে আমি রিপ্লেস করতে পারি যদি আমার কোনো রকম সমস্যা হয়। একটু পাতলা মোটা তুমি যে কোনো উপায়ে সিম লাগাতে পারো, ওখানে ডায়ামিটারটা সেম হলেই হবে, তুমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। আর না হলে হাইড্রোলিক যে বাকেট লিফট আছে সেটা কি হচ্ছে না, ওর একটা নির্দিষ্ট টাইম এর পর তোমাকে ওটা রিপ্লেস করতে হবে, এবং এটা একটু মানে খরচ সাপেক্ষ যেহেতু হাইড্রোলিক জিনিসটা। ফলে ওটা যেহেতু দামি গাড়ির ক্ষেত্রে লাগানো থাকে, ওটাকে কোনো মানে ব্যাকলেস অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার পড়ে না, ওটা হচ্ছে অটো অ্যাডজাস্টিং ওর ক্যাপাসিটি আছে। তাহলে আমাকে এখানে আগামী দিনে যখন আমরা ইন্ডাস্ট্রিতে যাব বা প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কাজে ঢুকবো, তখন এই ধরনের ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকবো যে ম্যাক্সিমাম জায়গায় সলিড উইথ সিম বাকেট লিফটার আমরা ব্যবহার করছি। সলিড উইথ সিম বাকেট লিফটারের ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে আমরা এখানে করলাম, প্র্যাকটিক্যালটা তোমরা দেখতে পেলে যে এখানে আমরা কোনটাকে কি বলছি। এবারে চলো, এটা তো ইঞ্জিনটা খুলে রাখা আছে ডেমনস্ট্রেশনের জন্য, এবার আমরা একটা লাইভ গাড়িতে কিভাবে আমরা সলিড উইথ সিম বাকেট থেকে আমরা সিমটাকে রিপ্লেস করে থাকি তার যে কি পদ্ধতি আছে এক ঝলক আমরা সেটা একটু দেখে নেব। আমি তোমাদেরকে বলছি একটু ভালো করে এটা মন দিয়ে দেখো। দেখো দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু গাড়ির ট্যাপের কভারটা খোলা হয়েছে, দেখতে পাচ্ছ সিলিন্ডার হেডের এখানে ক্যাম শ্যাফটটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ক্যাম শ্যাফটটা আছে, ক্যাম লোবটা কোন কন্ডিশনে আছে, 12 ও ক্লক কন্ডিশনে আছে। বারবার যে কথাটা বলছি এটা কিন্তু খুব মাথায় রাখবে, 12 ও ক্লক কন্ডিশনে ক্যাম লোবটাকে রাখতে হবে। এই অবস্থায় দেখতে পাচ্ছ নিচে এখানে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, এখানে ভালভ ব্লাস্টটাকে চেক করতে হবে। এখানে কি কন্ডিশন করা আছে না, এখানে আমার কিন্তু একটা সলিড উইথ সিম বাকেট লাগানো আছে, আমি এখানে সিমটাকে রিপ্লেস করব। সিমটা রিপ্লেস করতে গেলে আমায় কি করতে হবে না, দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কি না, এখানে এই ক্যাম শ্যাফটটাকে হোল্ড করে এখানে ক্যাম শ্যাফটটাকে আগে লক করতে হবে। প্র্যাকটিক্যালটা নিয়ম আছে, ওখানে তো আমরা ডেমনস্ট্রেশনে দেখছিলাম, কিন্তু এখানে আমরা একটা লাইভ গাড়ির উপরে ট্যাপেট ক্লিয়ারেন্স আমরা অ্যাডজাস্ট করবো বা বাকেট লিফটারের সিমকে রিপ্লেস করবো, ভালভ ব্লাস্টকে অ্যাডজাস্ট করবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ক্যাম শ্যাফটটাকে আমাকে ফিক্স করতে হবে। ফিক্স করবার জন্য এখানে একটা লক করব, কিভাবে লক করছি তারপর দেখো, তারপর আমরা কিভাবে ওখান থেকে ম্যাগনেট লিফটার দিয়ে আমরা ওই সিমটাকে লিফট করে নিয়ে আসছি, কিভাবে রিপ্লেস করছি, খুব ভালো করে এটা দেখলেই পুরো প্র্যাকটিক্যালটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রথমে আমরা এই প্লায়ারটা দিয়ে ওকে হোল্ড করছি, হোল্ড করে আমরা ধরে লকটা এবার লাগাবো যাতে আমার ক্যাম শ্যাফটটা কোনোভাবে আর না নড়ে যায়। দেখো এটাকে বলছি ক্যাম লক
এই ক্যাম্পশ্যাফটটাকে এইভাবে লক করা হয়, যেখানে আমরা বাকেট লিফটার যেখানে ভালভগুলো চেক করি সেখানে এই ধরনের হয়, লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি 12 o'clock কন্ডিশনে ভালভটা আছে। তাহলে এবার আমাকে এটাকে চেঞ্জ করবার জন্য কি করতে হবে, একটা ছোট্ট স্ক্রুড্রাইভার নিয়ে ওটাকে দেখো সিমটাকে তুলছি। এবার ওখানে একটা ম্যাগনেট দিয়ে ওটাকে ধরে নিলে ওটা চট করে উঠে চলে আসবে। এই তো ম্যাগনেট দিয়ে আমি লিফটিং করে নিয়ে চলে এলাম। এবারে আমি কি করব না, আমার প্রয়োজনীয় যে সিমটা সেটা লাগাতে হবে, আমি রিপ্লেস করছি ওটাকে। এবার সিমটাকে লাগানোর জন্য দেখো এই ম্যাগনেট লিফটারটা যেটা দিয়ে তুলেছিলাম সেটা দিয়ে ওখানে প্লেস করলাম। এবারে এই স্ক্রুড্রাইভারটা দিয়ে ভালো করে ওটাকে পজিশনিং করে দেবো। পজিশনিং করে দিলাম। এবারে কি কাজ আছে না, আমাকে পিলার গেজ চেক করতে হবে, নাহলে কত ক্লিয়ারেন্স আছে আমি দেখতে পাবো না। তাহলে একবারে পিলার গেজটা লাগাবো, পিলার গেজটা লাগিয়ে আমাকে দেখতে হবে। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে না, লকটাকে আমি খুলে নেবো। তবে এখানে আমরা কি করছি, লক না খুলেও সাধারণত পিলার গেজটা দিই। তুমি এটা লক খুলেও করতে পারো বা লক না খুলেও এটাকে তুমি দেখতে পারো। তো এখানে দেখো পিলার গেজটা দিয়ে এবার আমাকে অ্যাডজাস্টমেন্টটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। যদি দেখি যে ইটস ওকে, তার কোনো সমস্যা নেই। এখানে টু লুজ মানে খুব বেশি লুজ হবে না, খুব বেশি আমার ঢিলাও হবে না। এই পদ্ধতিতে আমাকে পুরো ব্যাপারটাকে এখানে সেট করতে হবে। তাহলে আমার যে রেকমেন্ডেড যেটা আছে সেটা দিয়ে আমি এখানে চেক করে নিলাম যে এটা এখানে ওকে আছে। বোঝা গেছে পুরো ব্যাটারটা। আমি তোমাদেরকে আজকে যেটা দেখালাম, আশা করছি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো। তবে এই যে গত দুদিন ধরে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স বা আজকে ধরো আমরা ভালভ ল্যাস আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, বা আজকেও আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করেছি। এসওএসসি যেটা তোমার রকার আর্ম দিয়ে অপারেট হচ্ছে সেখানে কিভাবে এটাকে অপারেট করা যায়, কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, অ্যাডজাস্ট করা যায়, পুরো ম্যাটারটা আমরা দেখেছি। আর ডিওএসসির ক্ষেত্রে যেখানে ডাইরেক্ট ক্যাম লোডটা তোমার ভালভটাকে লিফট করছে, সেখানে আমরা কি লাগাচ্ছি না, বাকেট লিফটার লাগাচ্ছি। বাকেট লিফটার তিন ধরনের হয়, একটা হচ্ছে হাইড্রোলিক যেটা কোনো মেনটেনেন্স ফ্রি, যেটা কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে না, ভালভের অ্যাডজাস্টমেন্ট ওখানে করি না। তারপরে কি আসছে না আমাদের সলিড, আর হচ্ছে সলিড উইথ সিম। এই তিন ধরনের বাকেট আমরা দেখলাম। তার মধ্যে সবচেয়ে কমন এবং সবচেয়ে মেনটেনেন্স যেটা সহজে করা যায় সেটা হচ্ছে বাকেট উইথ সলিড বাকেট উইথ সিম। সেটা আমরা কিভাবে করব, আমরা নর্মাল একটা ডিসমেন্টেল করা সিলিন্ডার হেডে আমরা চেক করে দেখেছি, আবার সেটাকে আমরা একটা গাড়িতেও আমরা প্র্যাকটিক্যাল করে দেখলাম। সলিডের ক্ষেত্রে কি সমস্যা হয়, হাইড্রোলিকের ক্ষেত্রে কি ব্যাপার আছে, পুরো ম্যাটারটা আশা করি আজকে যতটুকু দেখানো হলো, যেভাবে আমি ডেমনস্ট্রেট করলাম তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনে প্র্যাকটিক্যাল করার যখন সুযোগ আসবে আমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যালগুলো নিয়ে তখন আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্লেট দিয়ে লক কিভাবে করলেন? লকটা হচ্ছে তুমি ওখানে প্লায়ার দিয়ে হোল্ড করলে, হোল্ড করে ওখানে একটা লক একটা অ্যাটাচমেন্ট আছে, ক্যামশ্যাফট লকিং করা একটা টুল আছে, ওইটা দিয়ে ওখানে প্লেস করলেই ওটা ওখানে লক হয়ে যাবে। দেখলে নিশ্চয়ই আগে। এবারে বাকিটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল যখন আমরা হবে তখন আরো ভালো করে এটা দেখতে পারবে, নিজেরা যখন করবে একটু ভালো করে বুঝতে পারবে। আর কোনো ব্যাপার নেই, প্লায়ার দিয়ে হোল্ড করে লকটাকে ওখানে প্লেস করে দেওয়া, মানে ওই লকিং যে ডিভাইস যেটা আছে সেটা ওখানে আস্তে করে ইনসার্ট করে দিলে ও কিন্তু অটোমেটিক্যালি ওটা লক হয়ে যাবে। ঠিক যেমনভাবে আমরা গাড়ি না যাতে না গড়িয়ে যায় আমরা কি করি, ওখানে তো ইট লাগাই না, সেরকম টাইপের ব্যাপারটা। ওটা যাতে না ঘুরে যায় বা পজিশনটা যাতে চেঞ্জ না হয়ে যায়, আমি তো ওখানে কাজ করব, যাতে কাজটা খুব সুষ্ঠুভাবে নিখুঁতভাবে আমি করতে পারি এবং 12 o'clock পজিশনে যাতে ক্যাম্পশ্যাফটটা ফিক্স হয়ে অবস্থায় থাকে, তার জন্যই ওটাকে ওইভাবে আমরা প্লেস করে থাকি। এবং ওখানে যে ক্লিয়ারেন্সটা থাকে সেটা খুব কম ক্লিয়ারেন্স থাকে, ওই মাঝে আমাকে কি করতে হবে না, আমাকে ওখানে বাকেট লিফটার থেকে সিমটাকে খুলে নিয়ে আসতে হবে, তার জন্য ওটাকে ফিক্স করবার খুব প্রয়োজন পড়ে। নাহলে এমনি যদি খুব ভালো বেশি গ্যাপ থাকে ওটাকে ফিক্স না করলে আমার ওটা টানলেই বেরিয়ে চলে আসতো। বুঝতে পারছো ব্যাপারটা? আর বলো, কারো কোনো স্যার প্রশ্ন? বলি স্যার সলিড ব্যাকেট লিফটারে ক্লিয়ারেন্সটা যদি স্যার বেশি থাকে তাহলে তখন ভালভ স্টিমটা গ্রাইন্ডিং করতে হবে। একদম, ভালভ স্টিমটাকে না, ভালভের তাছাড়া ভালভ টিপটাকে না, আর ওর কোনো অপশন হ্যাঁ অপশন নেই। তুমি প্রয়োজন পড়লে কি তাছাড়া করতে পারো না, যে বাকেট লিফটটা যেটা তুমি ইউজ করছো সেটার তো একটা নিজস্ব থিকনেস আছে, সেই থিকনেসের কম হ্যাঁ থিকনেস তুমি ইউজ করতে পারো। ওখানে অনেক ধরনের থিকনেস পাওয়া যায়, সেই থিকনেস অনুযায়ী তুমি এটাকে ইউজ করতে পারো। এছাড়া আর কোনো অপশন নেই ওখানে। সাধারণত এই ধরনের ইঞ্জিনগুলোতে আমাদের খুব রেয়ার ভালভলেসের সমস্যা দেখা দেয়। আর যে সময় ইঞ্জিনগুলোতে একটু সমস্যা দেখা দেয় তাতে মেনটেনেন্স করবার জন্য আমরা কি করছি না, সলিড বাকেট লিফটার উইথ সিম সিম ইউজ করবার একটা প্রভিশন রাখা হচ্ছে। এবং তুমি তো বুঝতেই পারছো সিম ওটা তুমি 1 টাকা দেবে না 2 টাকা দেবে, একই ডায়ামিটার হলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? ওখানে থিকনেসের উপর ডিপেন্ড করবে ওটা, ওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো?
হ্যাঁ স্যার। ওকে, তাহলে মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল আমরা সেশন শেষ করলাম। গত দুদিন ধরে আমাদের ক্যাপেট অ্যাডজাস্টমেন্ট যেটা চলছিল, তোমরা আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছো। একটু পড়াশোনাটাকে কন্টিনিউয়েশনের মধ্যে রাখো। আমি নতুন পড়া ঠিক সময় মতো শুরু করব, তার আগে যে প্র্যাকটিক্যালগুলো বাকি আছে এগুলো আমাদের করতে হবে। প্র্যাকটিক্যালগুলো না করলে কিন্তু আমাদের পড়াটা আমরা পিছিয়ে যাবো, বা আমরা শুধু সিলেবাসই শেষ করতে থাকবো। আমার সেটা উদ্দেশ্য নয়, সিলেবাস শেষ করতে আমার সময় লাগবে না, ঠিক আছে, কিন্তু যে যে পড়াগুলো আমাদের পড়ানো হয়ে গেছে তার যে প্র্যাকটিক্যালগুলো রয়ে গেছে, প্র্যাকটিক্যালগুলোর জন্যই আমি এই সেশনগুলো করছি। মন দিয়ে ক্লাস অ্যাটেন্ড করো, আর তার সাথে পড়াশোনাটাও কন্টিনিউর মধ্যে রাখো। বইটা কিন্তু সব